সেই ছোট্ট অপুর কথা মনে আছে? মনে থাকবারই তো কথা। সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি পথের পাঁচালীর সেই ছোট্ট অপু, দিদির সঙ্গে ছিল যার অফুরন্ত খুনসুটি আর মায়ের আঁচলে লুকিয়ে থাকা ভালোবাসা, ইন্দিরা ঠাকুরনের স্নেহমাখা সম্পর্ক আর বাবার স্নেহের ছোঁয়া। কিন্তু বয়সের ভারে আজ তিনি ছোট অপু নন। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে পৌরত্বে পৌঁছে গেছেন তিনি। কেমন আছেন তিনি, আজ আমরা শুনব তার জীবনের গল্প, তারই মুখে। নেতাজি মেট্রো স্টেশন অর্থাৎ কুদঘাট মেট্রো স্টেশন থেকে নেমে খানিকটা হেঁটেই পৌঁছানো যায় তার বাসস্থানে। মেট্রো রেল চলে গেছে ঠিক তার বাড়ির উপর দিয়ে, আর সময়ের স্রোত বয়ে গেছে তার জীবন জুড়ে। আজ আমরা সাক্ষী হতে চলেছি সেই মানুষটির, যিনি দিদির হাত ধরে কাশবনের মাঠ পেরিয়ে রেলগাড়ির আনন্দ উপভোগ করেছিলেন, যার চোখে ছিল বিস্ময়ের আলো আর মুখে ছিল শৈশবের সারল্য। সেই অপু বিভূতিভূষণের লেখা ও সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র পথের পাঁচালীর অবিচ্ছেদ্য অংশ, যিনি আজও বাঙালির হৃদয়ে চিরসবুজ। কিন্তু আজ তিনি কেবল চলচ্চিত্রের চরিত্র নন, বরং একজন আত্মভোলা দার্শনিক, এক ভিন্ন ধরনের মানুষ, যার জীবনচর্যা, অভিজ্ঞতা ও স্মৃতিচারণ আমাদের ছুঁয়ে যাবে গভীরভাবে। আমরা চলেছি তার সঙ্গে দেখা করতে, তবে একটি শর্ত ছিল, তার বাসস্থানের ঠিকানা যেন গোপন রাখা হয়। সেই শর্ত মেনেই আমরা পৌঁছে গেলাম তার কাছে, সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে। আড্ডার শুরুতেই সুবীরবাবু ফিরে গেলেন তার শৈশবে, সেই সময় যখন তিনি জানতেনই না তার জীবন বদলে যেতে চলেছে। মাত্র কয়েক বছর বয়সে বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নির্দেশনায় অভিনয় করা সহ অভিনেতাদের সঙ্গে সম্পর্ক, সব গল্পই যেন জীবন্ত ইতিহাস। সেই সময় তার বাড়ি থেকেও এই অভিনয় করা নিয়ে বেশ কিছু আপত্তি ছিল, কিন্তু বিশ্ববরেণ্য পরিচালক তাদের বুঝিয়েছিলেন। আজকে হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এই চলচ্চিত্রই আগামীতে একটি কালজয়ী চলচ্চিত্র হতে চলেছে। তারপর তাদের অনিচ্ছা সত্ত্বেও অবশেষে সুবীরবাবুর মা সব মেনে নিলেন। চলচ্চিত্রের ইতিহাসে পড়ল একটি নতুন মাইলস্টোন। আমি 2 বছর 1948 46 এ জন্ম আমার। 46 এ জন্ম? হ্যাঁ, আর এই যে 42, এই যে 2 বছর বয়স। এই দাদা আমার 4 বছর, দাদার বয়স 4 বছর, আমার বয়স 2 বছর। আমার এই দাদু, দিদা, মাসি, মা, সব মাসিরা, মামারা, এই আমার মা। এটা একটা নস্টালজিয়া, ওই তিসরি বলে যে জায়গাটা, সেই বাড়িতে, সেইখানে। এই তিসরি জায়গাটা কোন জায়গাটায়? এটা আজকে যেটা ঝাড়খণ্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝাড়খণ্ডে। গিরিডি, হাজারিবাগ লেখা আছে। হাজারিবাগ, সেই 4। এই আমার 2 বছর বয়স, বসে আছি। আর এখানে আপনার সেই জার্মানির বন শহরে। ওখানে তো অমর্ত্য সেনও ছিলেন দেখতে পাচ্ছি। না, অমর্ত্য সেন এটা শান্তিনিকেতন। এটা শান্তিনিকেতন। আচ্ছা, এই ভদ্রলোকের নাম কি? এই যে আপনাকে যিনি, মাইকেল নাউ। মাইকেল নাউ। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি ওই শহরের কে হন? উনি তথ্য সংস্কৃতি মন্ত্রী জার্মানি তখন ছিলেন। এই ছবিতে কারা কারা আছেন অমর্ত্য সেনের সঙ্গে? অমর্ত্য সেনের সঙ্গে আছেন সন্দীপ আছে, আমার ভাগ্নি। আচ্ছা, আর এটা ওই ছেলেটি পুরো দারুণ হাতের কাজ। আচ্ছা, অমর্ত্য সেনের ফটো তামার তার দিয়ে বানিয়েছে। এত সুন্দর না, অবিকল অমর্ত্য সেন একদম ছবিটা, ঠিক ঠিক, এত সুন্দর হয়েছে। বুঝতে পেরেছেন? এই খুব সুন্দর। আচ্ছা, এখানে একটা মহামিলন করেছি। আচ্ছা, ওই গান্ধীজি, এখানে সত্যজিৎ, আমি এখানে গোপালকৃষ্ণ গান্ধী, এইদিকে অমর্ত্য সেন, আমি একটা মহামিলন করেছি। খুব সুন্দর। আচ্ছা, এইদিকে যে ওই ছবিতে শুটিং করতে যেতাম, সেখানে ওই কাকাবাবু, দাদা আর আমি। আচ্ছা, আপনার হ্যাঁ। আচ্ছা, আর এই যে আমাকে প্রথম অপু হিসাবে নির্বাচিত করেছিল এই ছবিটা যেটা তুলেছিলেন। হ্যাঁ। আচ্ছা, এটা কাকাবাবু ছবি। এটা হচ্ছে এই 150 বছর পূর্তি উপলক্ষে। আচ্ছা, ইস্টার্ন রেলের। আচ্ছা, আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা।
1854 সালে কলকাতা থেকে হুগলি আচ্ছা প্রথম রেল চালু হয়। ওকে তখন পঞ্চম জর্জ আচ্ছা আচ্ছা তখন সেখানে ওই রেলের গিয়েছিলেন। আচ্ছা হাওড়া থেকে হুগলি আচ্ছা প্রথম চালু হয়। আচ্ছা আচ্ছা পঞ্চম জর্জ যে গাড়িতে গিয়েছিলেন সেই কোচটা হ্যাঁ। ওরা এখানে যুক্ত করেছিলেন, আচ্ছা বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেই- যুক্ত করেছিলেন। আর সেই স্টিম ইঞ্জিন ট্রেনে নিয়ে গেছিল। হ্যাঁ। সুবীরবাবু বললেন, আমি তখন কিছুই বুঝতাম না। শুটিং মানে কি, অভিনয় মানে কি, এসবের কোনো ধারণা ছিল না। শুধু জানতাম একটা মজার অভিজ্ঞতা হচ্ছে। সেখানে আমি দৌড়চ্ছি, হাসছি, কাঁদছি, লাফাচ্ছি, দিদির সাথে মজা করছি। পথের পাঁচালী তাকে ভিন্ন এক পরিচয় দিয়েছে, কিন্তু সেই সিনেমার পর কেনই বা তিনি আর চলচ্চিত্র জগতে থাকেননি? হয়তো তার জীবনে এই রূপলী জগৎকে নিয়ে এমন কোনো কষ্ট বা এমন কোনো রহস্য রয়েছে যা তাকে বরাবরের জন্য চলচ্চিত্র বিমুখ করেছে। কিন্তু কি সেই রহস্য, তা অনেক প্রশ্ন করেও জানা গেল না। ভীষণ খামখেয়ালি এই মানুষটি। তার জীবন নিয়ে কয়েক বছর আগে পরিচালক কৌশিক গাঙ্গুলি একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, নাম অপুর পাঁচালী। সেখানেও তার প্রবল অনীহা ছিল। সুবীর বন্দ্যোপাধ্যায় সারা জীবনে মাত্র একটি চলচ্চিত্রেই অভিনয় করেছিলেন, কিন্তু তার অপু চরিত্র আজও বাঙালির মনে গেঁথে আছে। আরও জানলাম তার অবসর কাটে এখন নতুন নতুন গল্প লিখে, গান গেয়ে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। যেটা আপনার মনে একটু মনে পড়ছে একটা স্টাইল। তিনি সেই বিরল অভিজ্ঞতা শেয়ার করার পর আমাদের দরাজ গলায় রবীন্দ্রসঙ্গীত শোনালেন। চিনিলে না আমারে কি, চিনিলে না, চিনিলে না আমারে কি। অনেক দিন ধরে পরিকল্পনা ছিল গল্প নিয়ে হাজিরে এমন এক মানুষের গল্প শোনাবো যার গল্প শুনলে বাঙালি হারিয়ে যাবে সেই নস্টালজিয়ায়। তার সাথে আজকের এই সাক্ষাৎকারে যারা যারা ছিলেন আমার সঙ্গে, আমার এক দাদা সৌগত পোদ্দার ও বন্ধু বিভাসন গুপ্ত, আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুবীর বাবুর মতো চিরসবুজ থাকবেন। ধন্যবাদ।